কি বলছিস রে মা? আমাদের নিখিলকে তুই... মেশমশাই আসতে কেউ কিচ্ছু জানে না। আরে সে তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা লুকিয়েছিস কেন? আচ্ছা নিখিল ঠিক আছে তো? মেশমশাই ছোট কর্তা ভালো আছে, যত্নে আছে। দেখুন, আপনাকে আমার এই সব কথাগুলো বলার একটাই কারণ, আমি খুব ভালো করে জানি যে আমি চাই করি না কেন আপনি আমাকে কোনোদিনও অবিশ্বাস করবেন না। শ্যামা, আমি তোকে অবিশ্বাস কেন করবো রে মা? সে ছোট্টবেলা থেকে তোকে দেখছি, নিখিল ভালো আছে, সুস্থ আছে তো ভালো কথা, কিন্তু তুই ব্যাপারটা কেন গোপন করতে গেছিস? তুই যদি সবাইকে সবটা বলে দিতিস তাহলে তো দিদি তোর সাথে এই খারাপ ব্যবহারটা করতেন না। কারণ আছে মেশমশাই। দেখুন, আমি খুব ভালো করে জানি যে মাকে যদি আমি এই মুহূর্তে কথাটা জানাই তাহলে সব থেকে বেশি শান্তি মা পাবে, কিন্তু এই মুহূর্তে সবকিছু জানানোর সময় আসেনি। দেখুন, এই কথাটা যদি এই মুহূর্তে পাঁচকান হয়ে যায় তাহলে ঘরে বাইরে শত্রুর কোপে পড়তে হবে আমাদের, আর আমি চাই না যে ছোট কর্তার কোনো রকম কোনো ক্ষতি হোক। আমি শুধু একটা জিনিসই চাই, ছোট কর্তা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, ব্যাস। তার থেকে ভালো মায়ের ঘৃণা সহ্য করা। আমি তোকে যত দেখি তত অবাক হয়ে যাই রে মা। তুই নিখিলকে এত ভালোবাসিস, যার জন্য মিথ্যে অপবাদও সইতে পারিস। তোকে অবিশ্বাস করে দিদি অনেক বড় ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। মেশমশাই, আমি তো মাকেও দোষ দিতে পারি না, বলুন। সন্তানের শোকে মা এরকম করছে। তাছাড়া এই বাড়িতে এমন অনেকে আছে যে আমার বিরুদ্ধে মায়ের মন বিষিয়ে দিতে পারে। তুই কার কথা বলছিস? সবটা জানতে পারবেন মেশমশাই, কিন্তু এই মুহূর্তে আমার শুধু একটাই কাজ, যে করেই হোক ছোট কর্তাকে বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে হবে ছোট কর্তাকে। আপাতত এই কারণের জন্য আমি সবটা গোপন করে রাখতে বাধ্য হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যদি ভেবে থাকিস যে এতে নিখিলের ভালো হবে তাহলে তাই কর। তোর ওপর আমার পুরোপুরি ভরসা আছে। এখন বল আমায় কি করতে হবে? আপনাকে একবার ছোট কর্তার কাছে যেতে হবে। দেখুন, আমি ডাক্তারের কাছে পারমিশন নিয়ে ছোট কর্তার জন্য স্যুপ বানিয়েছি। মেশমশাই, আপনার কাছে একটাই অনুরোধ, এইটা শুধু ওখানে পৌঁছে দিতে হবে, ব্যাস। শিবা আর একটা মেয়ে ছোট কর্তার কাছে আছে, ওর দেখাশোনা করার জন্য, ব্যাস শুধু ওই খাবারটা ওদের কাছে পৌঁছে দিলেই হবে। আর একটা অনুরোধ মেশমশাই, যদি দরকার পড়ে তাহলে আপনাকে ছদ্মবেশ নিয়ে যেতে হবে ওখানে। তুই নিখিলের জন্য খাবার পাঠাবি, তো খুব ভালো কথা, আমি নিয়ে যাব। তুই কিচ্ছু ভাবিস না মা, দিদিকে আমি একটা কিছু বুঝিয়ে বলে দেবো, আর আমি বাড়ি থেকে বেরোলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। মেশমশাই, আর একটা কথা, আপনি কিন্তু আপনার ফোনটা নিয়ে যেতে পারবেন, আর আমি যে ঠিকানাটা বলে দেবো সেটা মনে রেখে যেতে হবে, মানে কোথাও লিখলে চলবে না। ঠিক আছে, আমি ফোন নিয়ে যাব না। আমি জানি ওখানে ফোন নিয়ে যাওয়া চলবে না। আমি যাই, তৈরি হয়ে নি কেমন, তারপরে এসে খাবারটা নিয়ে যাচ্ছি। মেশমশাই, চা করবেন খুব সাবধানে। একদম চিন্তা করিস না। যাক বাবা, ছোট কর্তাকে স্যুপটা খাওয়ানো তো হবে। হ্যাঁ, শুধু নিজের হাতে খাওয়াতে পারলাম না। দেখো, আমি নিজে যেতে পারলাম না বলে তুমি কিন্তু একদম রাগ করবে না। মাকে সামলানো তো আমার কর্তব্য। ছোট কর্তা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার আরো একটা জিনিস চাই, আমাদের শত্রুর বিনাশ। কারণ তোমাদের সবাইকে সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে হলে কোনো শত্রুর শেষ রাখলে চলবে না। আর অমরেন্দ্র চক্রবর্তী, একবার তুমি শুধু ছোট কর্তাকে সুস্থ হয়ে উঠতে দাও। আমি একবার জানতে পারি যে কি কারণের জন্য তুমি ছোট কর্তাকে মারতে চেয়েছো, তারপর দেখো আমি তোমার ঠিক কি হাল করি। আগে এই অমরেন্দ্র চক্রবর্তীকে সামলাই,
তারপর ঘরের শত্রু বিবেচনের ব্যবস্থা করব। মেসোমশাই, খুব সাবধানে যাবেন, কেউ যেন কিচ্ছু না টের পায়। আরে না না, কেউ কিচ্ছু টের পাবে না। আজকে আমি প্রথম বেরোচ্ছি নাকি? আমি তো রোজই সকাল বিকেল নিয়ম করে হাঁটতে বেরোই, পার্কে গিয়ে বসি, বন্ধুদের সাথে তাস খেলি, তারপর ছোট ছোট বাচ্চাদের গান শোনাই। কেউ কিচ্ছু টের পাবে না, তুই ভাবিস না। সবাই তো জানে আমি একটু আপন ভোলা মানুষ, আমার খোঁজ কে নেবে বলতো? মেসোমশাই, ভাবছি কি আর এমনি, আমি ভাবছি যদি অমরেন্দ্র চক্রবর্তীর লোক আমাদের বাড়ির বাইরে পাহারায় থাকে, মানে আমাদের বাড়ির ভেতরে কে কখন ঢুকছে, কে কখন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, যদি সবটা নজরে রাখে। একটা জায়গাতেই তো আমার ভর, যদি আপনাকে ফলো করে ওরা কোনোভাবে ছোট কর্তার ঠিকানাটা পেয়ে যায়। তাই জন্য বলছি, যা করবেন খুব সাবধানে। আর আপনি ফোন নিয়ে যাচ্ছেন না তো? আরে না না, তুই এত ভাবিস না। ফোন নিয়ে যাব কেন? তুই কি তোর মেসমশাইকে বোকা পেয়েছিস নাকি? আমি এখান থেকে পার্কে যাব, বুড়োদের সাথে তাস খেলবো, তারপর গান টান শোনাবো বাচ্চাদের, তারপর ফাঁকতালে ওখান থেকে টুক করে বেরিয়ে পড়বো। আমাকে যদি কেউ ফলো করেও থাকে, ধরতেই পারবে না আমি কখন কোথায় চলে গেছি। আচ্ছা ঠিক আছে, আর দেরি করার দরকার নেই, আপনি এবার তাড়াতাড়ি বেরোন। হ্যাঁ রে, তুই একদম ভাবিস না মা, আসছি আমি। দেখ অশোক, তুই যদি চাস তাহলে কোম্পানি আবার জয়েন করতে পারিস। হ্যাঁ বর্দা ভাই, এখন তো তাই মনে হচ্ছে। বিশেষ করে আমি ভেবেছিলাম এসবের মধ্যে ঢুকবো না, মানে ব্যবসার মধ্যে। আমি তো সাধনার পথে হাঁটছি, সাধনার পথেই থাকতাম। কিন্তু এখন যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে তুই একা পারবি না সামলাতে পুরো ব্যাপারটা। আর তার মধ্যে ট্যাক্সের ব্যাপারটাও আছে। ট্যাক্সের ব্যাপারটা তো ইম্পর্টেন্ট ব্যাপার একটা। মা, যা বাবা, মা তো এখানেও নেই। কি হয়েছে রে কৃষ্ণা? বড় জেঠুমনি, তুমি মাকে দেখেছো? না, শ্যামা তো নিচে আসেনি। তাহলে কোথায় গেল বলো তো? কিরে দিদি ভাই, মাকে খুঁজছিস নাকি? হ্যাঁ। সে তো ঘরেই আছে। কই, আমি তো ঘরে গেছিলাম, মাকে দেখতে পেলাম না তো। তাহলে ছাদে টাদে গেছে হয়তো, যা ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, আমি গিয়ে দেখে আসি। কোথায় চললে মেসমনি? তোমার হাসির আর তাসের আড্ডায় নাকি? আরে এই বুড়ো বয়সে কোথায় যাবো বলো তো? যাই একটু আড্ডা মেরে আসি। আসি গো, কেমন? হ্যাঁ মেশামশাই, 1 মিনিট। কি ব্যাপার, কতদূর চললেন? না, ওই কাছেই, ওই পার্কের দিকে যাচ্ছি, একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে আসি। কেন বলো? না না, কোনো কারণ নেই। আড্ডা মারতে যাবে সেটা তো ভালো কথা, তবে আড্ডা মারতে যাচ্ছ ব্যাগ নিয়ে? আরে এই ব্যাগটা তো আমার সবসময় সঙ্গী গো। আর এর মধ্যে খঞ্জনি আছে, তারপরে করতাল আছে। আমাদের আড্ডাটা একটু অন্যরকম, বুঝলে তো? মাঝে মাঝে আবার সেখানে গান বাজনাও হয়। আচ্ছা অশোক, তুমি বোধহয় ভুলে গেছো, তোমার এই মেসমশাই কিন্তু একসময় গান বাজনা করতেন। আচ্ছা এই যে শ্যামা, ও গানটা শিখলো কার কাছে? আমার কাছেই তো। ঠিক ঠিক ঠিক, আমি ভুলে গেছিলাম। তা কি কি ইনস্ট্রুমেন্টস নিয়ে যাওয়া হচ্ছে একটু দেখি। আরে আরে এখন বের করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখি না, গান বাজনা হবে, কি কি নিয়ে যাচ্ছেন দেখতে হবে না? বাহ 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 বাহ, খুব ভালো। খঞ্জনি, এটা করতাল, খুব ভালো। ঠিক আছে।
রাখো। এই কি একটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো কোনো ইনস্ট্রুমেন্টস না। আরে এটা ওই কি হয়েছে জানো তো, ওই আড্ডা মারার সময় খেয়াল থাকে না, খালি পেটে আড্ডা মারলে আবার দিদি একটু বকাঝকা করে, এই আর কি। ওই বিস্কুট মুড়ি এসব নিয়ে যাই আর কি। তোমার মাকে আমি ভীষণ ভয় পাই জানো তো, যা করছি দিদির ভয়ই করছি। আমি এখন হয়েছি বিধবা বুড়ি, আমাকে তো কারোর দরকার নেই। রান্নাঘরে কি রান্না করেছে হ্যাঁ, বলার প্রয়োজন বোধ করে না। উফ, আশ্চর্য সব। কি আশ্চর্য, একটা কথা জিজ্ঞেস করেন না আমাকে কেউ। আমি চললাম কেমন, যা করি আমি দিদির ভয় করি। হ্যাঁ, এই বাড়িতে থাকা জানি না কেন, মরে গেলেই তো হয়, কেউ তো কোনো কথা বলে না, শোনে না, জানে না। উফ, ওপরের রান্নাঘরে কে যে রান্না করেছে কাউকে জিজ্ঞেস করি, সেই বলে কিছু জানে না, অথচ স্পষ্ট দেখলাম ওখানে রান্না বান্না করা হয়েছে। এখন আবার কে রান্না করে ঢুকবে? তুমি বিজলিকে জিজ্ঞেস করো না। তা বিজলিকে জিজ্ঞেস করে নিয়েই তো বললাম যে সবাইকে জিজ্ঞেস করছি, বলছে কেউই জানে না। বিজলি তো আরোই কিছুই জানে না। মা বলছি, তুমি শ্যামাকে কি জিজ্ঞেস করেছো? না মানে উপরে রান্নাঘরটা তো ওই ইউজ করতো, তাই জন্য শ্যামাকে জিজ্ঞেস করে দেখতে পারো একবার। কি আর জিজ্ঞেস করব, তিনি তো এখন মাতব্বর হয়েছেন, কোনো ব্যাপারেই কোনো কথা বলে না, মুখ একবারে কুলু পেঁটে বসে আছে, রান্নার বিষয়ে জিজ্ঞেস করে না। অথচ নিরামিষ রান্না করে স্পষ্ট বুঝতে পারলাম কেউ একটা রান্না করেছে। আর এমনি নয়, মুরগির মাংসের গন্ধ বেরোচ্ছে, ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। মুরগির মাংসের গন্ধ? সে কি মা, আমি তো জানতাম শ্যামা নিরামিষাশী, ও কৃষ্ণের পুজো করে, তা লুকিয়ে লুকিয়ে আজকাল মাংস খাচ্ছে নাকি? আর এ তো অদ্ভুত দ্বিচারিতা ভগবানের সঙ্গে। আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে অশোক। মা, শ্যামা কখনো মাছ মাংস খেতে পারে না। তুমি দেখোনি ও যখন আমিষ রান্না করে হাতে গ্লাভস পরে করে? সেটাই তো বড়। ওই তো যার সম্বন্ধে আলোচনা তিনি আসছেন, তাকেই জিজ্ঞেস করি। হ্যাঁ রে, ওপরে নিরামিষ রান্না করে তুই মুরগির মাংস রান্না করেছিস? ও দিদি, বলছি আমি একটু আড্ডা মেরে আসি, বুঝলে? তোমাদের পারিবারিক আলোচনা তোমরাই করো, আমি আসি। হ্যাঁ, এই দাঁড়াও তো, দাঁড়াও আলোক, খালি আড্ডা আর আড্ডা। কম গুণগান তো করো না শ্যামার, এবার কুকীর্তিগুলো শুনে যাও। হ্যাঁ রে, ওপরের রান্নাঘর তো নিরামিষ রান্নাঘর, সেখানে তো আমরা পারতপক্ষে যাই না। হ্যাঁ গো বড় বৌমা, আমরা যাই, তুই ছাড়া তো কেউ ঢোকে না। তো ওই ঘরে মুরগির মাংস রান্না হয়েছে, তার মানে কে করেছে? তুই। কেন করেছিস সে কথাটা কি আমাকে দয়া করে জানানো যায়? বুঝেছি, এই কারণে আমার মা আমার উপর এত রাগ করেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আমার উপর রাগ করেছো তো, তোমার যত ইচ্ছা তুমি আমাকে তত বকে দাও, আমি শুনবো তো। মেসোমশাই, আপনি এক কাজ করুন, আপনাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি বেরিয়ে যান, আমি আমার মায়ের বকা শুনে নেব। মা, মা তুমি আমাকে কেন ভুল বুঝছো বলো না? দেখো, একটা সময় কি ছিল, তুমি সবাইকে বলতে যে তোমার শ্যামা কখনো কোনো ভুল করতে পারে না। মা তাহলে আজ কি এমন করলাম? তুমি আমার দিকে তাকাও তো, আমার দিকে তাকিয়ে বলো না, তুমি তুমি তোমার মেয়েটাকে কেন এত পর করে দিচ্ছ? হ্যাঁ মা, ওপরের রান্নাঘরে আমি মাংস রান্না করেছিলাম। কি? আমি আর কি করতাম তুমি বলো? বাড়ির সবার মুখের দিকে তাকিয়ে দেখেছো? কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, কতদিন ধরে সবাই ঠিক করে খাওয়া দাওয়া করছে না। আর তার থেকেও বড় কথা মা, যতই হোক অনিরুদ্ধ তো আমাদের বাড়ির জামাই,
আর দেখো না, বড়দাদারও তো প্রেশার কম, ওনার প্রোটিন দরকার, তাই তাই সবার কথা ভেবেই আমি মাংস রান্না করেছিলাম। অসাধারণ, অসাধারণ শ্যামা। তোমার এই গল্প কথাটা শুনতে ভালো লাগলো, কিন্তু বিশ্বাস হলো না। আমি তো জানতাম তুমি স্বামী অন্ত প্রাণ, তা নিখিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার কোনো চিন্তাই নেই, তুমি সবার জন্য মাংস রান্না করছো। ব্যাপারটা অদ্ভুত না? বাহ, এটা গাঁজাখড়ি গল্প ছাড়া বলে আর কিছুই মনে হচ্ছে না। মেজ দাদা, আপনি তো আমাকে কোনোদিনই বোঝেননি, আর আজও বুঝবেন এমন আশা আমি করিও না। যারা যারা আমাকে চেনে বা বোঝে তারা খুব ভালো করে জানে যে আমার স্বামীর জন্য আমার ঠিক কতটা চিন্তা আছে। আর আমার স্বামীর জন্য চিন্তা আছে মানে এটা না যে বাড়ির সবাইকে আমি বানের জলে ভাসিয়ে দেব। সারাটা জীবন আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ভেবে এসেছি, এটাও মিথ্যা না। না হলে আপনি এত বড় অন্যায় করার পরেও কোনোদিনও আমি আপনাকে ক্ষমা করতাম না। কেন শুধু শুধু আমার পেছনে লাগছেন বলুন তো? অশোক, এভাবে শ্যামাকে খোঁচা দিয়ে কেন কথা বলছো বলো তো? মা, তুমি সকালে আমাকে যে মাংসের বাটিটা দিয়ে বললে যে ওটা টেবিলে রেখে দে, ওটাই তোমার রান্না করা মাংস তো? বলছি সবাই যখন খেতে বসবে তখন ওটা দিয়ে দিবি, কেমন? আচ্ছা মা। হ্যাঁ রে, দাঁড়া, সবাইকে তো দিয়ে দিতে বললি, সবাইটা আছে কোথায়? তোর আদরের শিবা কোথায়? সে তো দুদিন ধরে বেপাত্তা দেখছি, অথচ এই নাকি মা বাবা বলতে অজ্ঞান। তা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মায়ের এত বড় বিপদ, সে গায়েব হয়ে গেল। বাহ, তার মানে তার এই পরিবারের প্রতি, এই লোকজনগুলোর প্রতি ভালোবাসা সব ফুরিয়ে গেল, তো সব ফুরিয়ে গেল। মা দেখো, শিবা এই বাড়িতে ঠকানোর জন্য এসেছিল ঠিকই, কিন্তু ও তো ঠকানোর মানুষ নয় মা, এটা তুমি নিজে উপলব্ধি করেছো। আমি মানছি মা, তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমার রাগটা তুমি অন্য কারোর উপর দেখিও না। তবে মা, এই বাড়িতে ঠকানোর মানুষ যদি কেউ থাকেও, তাকে আমি মাটি খুঁড়ে বার করে আনবো, এনে তোমার সামনে দাঁড় করাবো। এটুকু কথা আমি তোমায় দিতে পারি না। কই কাউকেই তো দেখতে পাচ্ছি না। আসবেন, মা যখন বলেছে তখন ঠিকই আসবেন। আচ্ছা শিবা, উনাকে কেউ ধরে ফেললো না তো? আমাদের কিন্তু রেডি থাকতে হবে, কোনো গন্ডগোল হলে কিন্তু আমাদের। হবে না, মা যেভাবে প্ল্যান করেছে তাতে সমস্যা হওয়ার কথা নয়। তাও শিবা, সাবধানের মার নেই, উনি এসে যদি নিচ থেকে ডাকেন তাহলে লোকজন জানতে পারবেন। আমি বরং এক কাজ করি, আমি গিয়ে উনাকে নিয়ে আসছি। বেশ, তাই যান। দরজা নক হলো। মিশো দাদুই হবে, আপনি বাবার কাছে থাকুন, আমি গিয়ে দরজা খুলছি। ওকে। নিখিল কোথায়? মিশো দাদু আসুন, বাবা এদিকে আছে। নিখিল, নিখিল,
নিখিল, নিখিল, নিখিল, শিবা, নিখিল এখন কেমন আছে রে? হ্যাঁ, বাবা আগের থেকে অনেকটা ভালো আছে। বাবার আর এখন অক্সিজেনের সাপোর্টের দরকার পড়ছে না। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা শোন না, শ্যামা নিখিলের জন্য চিকেন স্যুপ করে পাঠিয়েছে, নিজের হাতে রান্না করেছে, বাড়ির সবার চোখ এড়িয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে। তুই তো সবই জানিস, বাড়িতে নানান রকম অশান্তি চলছে, কে শত্রু কে মিত্র কিছুই বোঝা যাচ্ছে না। শিবা, ওটা আমাকে দাও। এই তো বাবার ঘুম ভেঙেছে। বাবা দেখুন কে এসেছে, মেশো দাদু এসেছে। মা আপনার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে পাঠিয়েছে, আপনি খাবেন তো বাবা? আর তো মাত্র কটা দিন নিখিল, তারপরেই তো বাড়ি ফিরবে। তোমাকে এখানে আনার ব্যবস্থা কে করেছে জানো? শ্যামা, সবার চোখ এড়িয়ে তোমাকে এখানে এনেছে। তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাবা।